Hello everyone. So as you can see on the screen, the topic I'm going to discuss with you today is a poem of your syllabus which is entitled as Composed upon Westminster Bridge, September 3, 1802. So this is a poem written by William Wordsworth. Okay. So before uh, I come to discuss the poem in detail, let me tell you briefly about the poet. কবি সম্পর্কে আমরা একটু জেনে নিই, তারপর আমরা কবিতাটা সম্পর্কে এবং আরও অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো জানার চেষ্টা করব। তো if we look into the life of the poet, we can see that the poet was born in 1770. কবি জন্মেছিলেন 1770 খ্রিস্টাব্দে and he died in 1850. So he lived a span of 80 years. 80 বছর কিন্তু তার জীবন যে কাল, তার জীবৎকাল ছিল 80 বছরের। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ গ্রেট রোমান্টিক পোয়েট। তিনি একজন বিখ্যাত এবং খুব পপুলার একজন রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট কে? হু ইজ এ রোমান্টিক পোয়েট? আ পোয়েট হু বিলং টু দি রোমান্টিক এজ অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের বিভিন্ন সময়কাল রয়েছে, এজ রয়েছে। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট এজ হচ্ছে যেটা মেনলি 19th সেঞ্চুরির, হ্যাঁ, 19th সেঞ্চুরিতে অর্থাৎ 1800 থেকে 1900-র মধ্যে একটা এজ রয়েছে which is known as রোমান্টিক পোয়েট, রোমান্টিক এজ অফ ইংলিশ লিটারেচার। এবং সেই রোমান্টিক এজের একজন খুব ইম্পর্ট্যান্ট পোয়েট ছিলেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ দি পোয়েট প্রিস্ট অফ নেচার। তাকে পোয়েট প্রিস্ট অফ নেচার, তাকে প্রকৃতির পূজারী কবি বলে মনে করা হতো। কেন হঠাৎ তাকে প্রকৃতির পূজারী কবি মনে করা হতো? তো দু একটা কথা একটু বলে রাখি। এই যে রোমান্টিক পোয়েট যারা হতেন, তাদের প্রত্যেকেরই একটা, দে অল দি রোমান্টিক পোয়েটস হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টুয়ার্ডস নেচার। প্রত্যেকেরই একটা প্রকৃতির প্রতি আলাদাই একটা টান তারা অনুভব করতেন। অ্যান্ড দে ওয়ার সো ডিভোটেডলি অ্যাটাচ টু দি নেচার অ্যান্ড ন্যাচারাল সারাউন্ডিংস, ন্যাচারাল ল্যান্ডস্কেপ। তো প্রত্যেকটা রোমান্টিক পোয়েট কিন্তু প্রকৃতি প্রেমী ছিলেন প্রত্যেকেই। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ, তাদের প্রত্যেকের মধ্যে যে একটা মানে লিমিটেশন থাকে, সেই বাউন্ডারি বা লিমিটেশন, সেগুলো তিনি কিন্তু একদম অতিক্রম করে গিয়েছিলেন। এবং তিনি, টু হিম নেচার ওয়াজ আ লিভিং সোল অ্যান্ড ডিভাইন এন্টিটি। প্রকৃতি তার কাছে একটা জীবন্ত, একটা 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 জীবন্ত জিনিস ছিল এবং একটা ঐশ্বরিক সত্তার মতো। তিনি কিন্তু প্রকৃতিকে কখনোই একটা জড়বস্তুর মতো করে দেখেননি। টু হিম, দেখো লেখা আছে লাস্টের দিকে, টু ওয়ার্ডসওয়ার্থ নেচার ওয়াজ এ লিভিং সোল অ্যান্ড এ ডিভাইন এন্টিটি। ঠিক আছে? তো প্রকৃতি তার কাছে কিন্তু ঈশ্বরের মতো ছিল এবং তিনি তার কবিতার মধ্য দিয়ে এটা যেন মনে করা হয়, ইন হিজ পোয়েম হি ইউজ টু ওয়ার্শিপ নেচার। প্রকৃতির তিনি যেন পুজো করতেন। তো এই যে প্রকৃতিকে ঈশ্বরের সাথে তুলনা করা বা ঈশ্বরের মতো করে তাকে কল্পনা করা, এই থিওরিটাকে কবির বলা হচ্ছে প্যান্থেইজম বলা হয়। একটু মনে রাখবে, হিজ থিওরি অফ নেচার ইজ নোন অ্যাজ প্যান্থেইজম। আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে তোমাদের জেনে রাখা উচিত, সেটা কি দেখো না, ওয়ার্ডসওয়ার্থ ইজ কনসিডার্ড অ্যাজ দি পায়োনিয়ার অফ দি রোমান্টিক এজ। এই যে বলছিলাম রোমান্টিক এজে যারা পোয়েট তাদেরকে রোমান্টিক পোয়েট বলা হয়। তো মনে করা হয় যে এই যে রোমান্টিক এজ, এর সূচনা করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং তার একজন খুব প্রিয় বন্ধু এসটি কোলরিজ। তো তারা 1798 খ্রিস্টাব্দে, ইন দ্য ইয়ার 1798, দে পাবলিশড অ্যান অ্যান্থোলজি। তারা একটা কবিতার সংকলনের বই পাবলিশ করে যার নাম ছিল যার নাম ছিল লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডস কবিতাটার মধ্য দিয়েই মনে করা হয় দ্যাট দিস ইজ দ্য বিগিনিং অফ দি রোমান্টিক এরা। এটা দিয়েই রোমান্টিক এজের একটা সূচনা হয়েছিল। তো মনে মনে রাখবে, পায়োনিয়ার মানে হচ্ছে স্রষ্টা, তাকে স্রষ্টা বলে মনে করা হয় ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজকে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের কাছে একটু তুলে ধরবো, দেখো লেখা আছে একদম শেষের পয়েন্টটা, লুক অ্যাট দ্য লাস্ট পয়েন্ট, হি ওয়াজ দি পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট কাদের বলা হয় না, সভাকবি যারা হন। তো ইংল্যান্ডের তিনি কিন্তু একজন সভাকবি ছিলেন। কেন? বিকজ হি ওয়াজ সো এমিনেন্ট, হি ওয়াজ সো জিনিয়াস দ্যাট হি ওয়াজ given the post of poet laureate.
বাই দাদেন মোনার্ক, তখনকার যে রাজা, হ্যাঁ, তো সেই সময়ে তিনি কিন্তু ইংল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন বা সভাকবি ছিলেন। তো মোটামুটি এখান থেকে তাহলে যে বিষয়গুলো তোমাদের জানা উচিত সেটা আমি বলে দিলাম, যে ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত রোমান্টিক পোয়েট ছিলেন। হি লাভ নেচার টু মাচ, এবং তার কাছে নেচার ওয়াজ এ ডিভাইন এন্টিটি, তার কাছে একটা ঐশ্বরিক সত্তার মতো, যাকে তিনি তার কবিতার মধ্য দিয়ে পুজো করেছেন। ওয়ার্শিপার অফ নেচারও তাকে বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে আমি ওয়ার্ডসওয়ার্থের একটা পিকচার তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা ইন্টারনেটেও পেয়ে যাবে। সো দিস ইজ ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দের ইজ এ পিকচার, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পিকচার ইজ। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ব্রিজ, একটা নদী, এবং তার চারপাশের কিছু মনুমেন্টাল বা আর্কিটেকচারাল বিল্ডিংস। তো from the very picture you can understand that this is the picture of the Westminster Bridge which is situated in London. তাহলে লন্ডন সিটিতে একটা ব্রিজ রয়েছে যার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং যার ওপর বা যার নামে এই কবিতাটার নামকরণ, বুঝতেই পারছো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। অ্যান্ড দি রিভার ফ্লোয়িং আন্ডার ইট ইজ রিভার থেমস। তাহলে লন্ডনের থেমস নদীর ওপরে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ সিচুয়েটেড, দেখতে পাচ্ছ চারিদিকে নদীর ওপর দেখো শিপস বোটস দাঁড়িয়ে রয়েছে, এবং চারিদিকে কিন্তু অনেক রকম আর্কিটেকচারাল বিল্ডিংস রয়েছে। তো এই ছবিটা মনে রাখো, এটা তোমাদের কবিতাটা পড়তে গেলে কাজে লাগবে। কবিতার টাইটেল সম্পর্কে যদি একটু বলি, দেখো টাইটেলটা কি, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। তো এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এর আক্ষরিক অর্থ কি না, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর লেখা একটা কবিতা, যেটা 1802 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 3 তারিখে লেখা হয়েছে। এটা হচ্ছে কবিতার আক্ষরিক অর্থ, টাইটেল বা শিরোনামের। তো যেখানে কম্পোজডের মানে হচ্ছে রিটেন। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানা সেটা কি, ওয়েস্টমিনস্টার ব্রিজ কি, আমি কিছুক্ষণ আগেই জাস্ট বললাম যে ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ ব্রিজ হুইচ ইজ সিচুয়েটেড ইন লন্ডন সিটি ওভার রিভার থেমস। তো দেখতে পাচ্ছ এটা একটা 252 মিটার্স লং ব্রিজ অফ লন্ডন হুইচ ইজ সিচুয়েটেড ওভার রিভার থেমস। আর কি বিষয় জানার এখান থেকে না, কবিতাটা রিটেন লেখা হয়েছিল এখান থেকে, দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি ফ্রম দি ভেরি ডিটেল ইন দি টাইটেল দ্যাট দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1802 অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড। এটা প্রকাশ করা হয়েছিল কবে, ইন 1807। দেখতে পাচ্ছ আশা করি তোমরা ওই যে ব্যাখ্যা রয়েছে। বাট সামথিং ইজ মিসলিডিং ইন দি টাইটেল, কিছু একটা ভুল ব্যাখ্যা বা আমাদের রিডার্সদেরকে একটা ভুল পথে চালনা করার চেষ্টা করা হয়েছে। কেন না, এখানে দেখতে পাচ্ছ কি বলছে, যে কবি, এই টাইটেলটা থেকে আমরা কি বুঝতে পারছি, প্রথমেই বলেছি যে কবি একজন প্রকৃতি প্রেমী। তাহলে ওয়েন এভার হি ইউজ টু রাইট এ পোয়েম, মোস্ট অফ হিজ পোয়েমস ওয়ার বেসড অন হিজ অ্যাপ্রিসিয়েশন অফ নেচার, সেলিব্রেশন অফ ন্যাচারাল বিউটি। তাহলে প্রাকৃতিক সৌন্দর্যতাকে তিনি সেলিব্রেট করছেন, কখনো নেচারকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, প্রশংসা করছেন। তাহলে এইখানে তিনি যে প্রশংসাটা করেছেন কার না, লন্ডন সিটির, এবং সেটাও ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ব্রিজের ওপর দাঁড়িয়ে লন্ডন সিটিটাকে কত সুন্দর লাগছে তার একটা ব্যাখ্যা তিনি কিন্তু এই পুরো কবিতাতে করেছেন। এবং ফ্রম দি ভেরি টাইটেল দের ইজ এন ইমপ্রেশন, একটা কি ধারণা আমরা পাচ্ছি, যে যেন এই কবিতাটা কবি ইনস্ট্যান্টলি ওই ব্রিজের ওপর দাঁড়িয়ে লিখেছেন সেপ্টেম্বরের 3 তারিখে। কিন্তু তা না, অ্যাকচুয়ালি কবিতাটা লেখা হয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে, বাট the scenario or the site was not enjoyed on September 3। কবিতাটা লেখা হয়েছিল সেপ্টেম্বরের 3 তারিখে। বলছে দেখো, বাট দি ডেট ইজ মিসলিডিং, অ্যাকচুয়ালি দ্য পোয়েম ওয়াজ নট রিটেন অন দি ডে হি ওয়াজ পাসিং দি ব্রিজ অন 31 জুলাই 1802। তাহলে কি, কবিতাটা লেখা হয়েছে কবে না, 3 সেপ্টেম্বর, কিন্তু কবিতাটা মানে ওই সাইট বা ওই বিউটিটাকে কবি এনজয় করেছেন কিন্তু 3 সেপ্টেম্বর নয়, জাস্ট অলমোস্ট আ মান্থ এগো, ঠিক 1 মাস মতো আগে, 1 মাস কিছুদিন আগে, 31 জুলাই। তো ব্যাপারটা কি সেটা আমরা একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব, যে কবিতাটা লেখার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দি পোয়েম। বলছে
ওয়াইল ট্রাভেলিং টু ক্যালেস, ফ্রান্সের একটা সিটি রয়েছে যার নাম হচ্ছে ক্যালেস। একদিন হি অ্যান্ড হিজ সিস্টার, তিনি এবং তার সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তার সিস্টারের নাম কি না ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তিনি এবং তার সিস্টার একদিন কি করছিলেন, ট্রাভেলিং টু ফ্রান্স, তারা একদিন ফ্রান্সে যাচ্ছিল অন এ হর্স ক্যারেজ, একটা ঘোড়ার গাড়িতে করে, ইন অ্যান আর্লি মর্নিং, একদিন খুব প্রাত বা সকালে, খুব ভোরবেলায়, থ্রু ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং তারা পারাপার হচ্ছিলেন কোথায় না ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে পারাপার করে ফ্রান্সের পথে রওনা হচ্ছিলেন। তো যখন পারাপার করছিলেন দে স্টপড ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য তারা থেমে যান বা দাঁড়িয়ে যান, টু এনজয় দি বিউটি অফ দি সিটি, ওই শহরের সৌন্দর্যতা উপভোগ করার জন্য, ভিউড ফ্রম দি ব্রিজ, যেটা তারা দেখতে পাচ্ছিলেন কোথা থেকে, ব্রিজ থেকে, এবং যে সৌন্দর্যতাটা বাথেড ইন মর্নিং সানলাইট, বাথেড বলতে স্নাত ছিল, ওই মানে পুরো সৌন্দর্যতাটা এতটাই ব্রাইট ছিল, ইট ওয়াজ লুকিং সো ব্রাইট ইন দি মর্নিং সানলাইট, তাহলে সূর্যের যে আলো, সকালের যে সূর্যালোক, তাতে ওই সৌন্দর্যতাটা যেন আরও পরিস্ফুট হচ্ছিল। দ্য পোয়েট ওয়াজ স্পেল বাউন্ড, কবি যখন পেরোচ্ছিলেন অ্যান্ড যখন তিনি ওই ব্রিজ থেকে মনে করো পেরোচ্ছেন এবং চারপাশটা দেখছেন, হি ওয়াজ স্পেল বাউন্ড, তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান এই সৌন্দর্যতাতে, অ্যাট দি ওয়ান্ডারফুল সাইট, এই বিস্ময়কর দৃশ্যে, ফুল অফ কামনেস, চারিদিক একটা একটা গভীর নীরবতায় পরি মানে কি বলবো পরিপূর্ণ। হিয়ার লন্ডন সিটি ইজ প্রেজেন্টেড অ্যাজ এ পার্ট অফ নেচার, তাহলে লন্ডন সিটি এখানে কি, প্রকৃতির একটা অংশ। কেন এই কথাটা বলছি, কারণ আমাদের মনে হতে পারে যে প্রকৃতি কি, আমরা প্রকৃতি মানে কি বুঝি, প্রকৃতি মানে আমরা বুঝি গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, উপত্যকা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে কবি লন্ডন সিটিটাকে এতটাই সুন্দর বলে উপভোগ করেছিলেন দ্যাট হি ওয়াজ কম্পেলড বাই হিজ হার্ট, তার হৃদয় থেকে তিনি যেন একটা বাধ্যতামূলক একটা একটা যেন একটা একটা সাড়া অনুভব করেছিলেন যে লন্ডন সিটিটাও কিন্তু প্রকৃতির কোনো অংশের থেকে কম নয়। তাই তিনি লন্ডন সিটিটাকে এখানে প্রেজেন্ট করেছেন অ্যাজ এ পার্ট অফ নেচার, অ্যান্ড দি পোয়েট সেলিব্রেটস দি সিটি অ্যাজ এ ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এবং এই প্রকৃতিটাকে তিনি সেলিব্রেট করছেন একটা মানে লন্ডন সিটিটাকে সেলিব্রেট করছেন প্রাকৃতিক একটা ভূখণ্ড হিসাবে। তো এখানে দু একটা কথা একটু বলা উচিত, আই থিঙ্ক ইউ নিড টু নো সাম মোর পয়েন্টস, যে এই যে রোমান্টিক পোয়েট বা এই যে রোমান্টিক পোয়েম, আমি এটাকে তাহলে, যদি ওয়ার্ডসওয়ার্থ ইজ এ রোমান্টিক পোয়েট, ডেফিনেটলি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ রোমান্টিক পোয়েম, তাহলে রোমান্টিক পোয়েমের অনেক রকম বৈশিষ্ট্য হয়, দের আর মেনি কোয়ালিটিস অফ এ রোমান্টিক পোয়েট। তো আমি দুটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে মনে রাখবে, অলমোস্ট অল দি রোমান্টিক পোয়েমস ডিল উইথ দি বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যতা নিয়ে ব্যাখ্যা করে, যেটা এখানেও রয়েছে। আমি বললাম এখানে প্রকৃতি বলতে কি, লন্ডন সিটি অ্যাজ এ পার্ট অফ নেচার। অ্যান্ড দি আদার থিং, এখানে মানে কবিরা ভীষণ পরিমাণে সাবজেক্টিভ হন, অর্থাৎ সাবজেক্টিভ এলিমেন্ট বলতে কি বলছি না, কবিরা নিজেদের ফিলিংসটাকে শেয়ার করার চেষ্টা করেন, অর্থাৎ কোনো কিছু একটা উপভোগ করার পর সেখান থেকে তিনি কি ফিল করছেন, হাউ দি পোয়েট ফিলস, সেই যে মানে ফিলিংস, সেটাকে শেয়ার করার চেষ্টা করেন, যেটা লিরিক্যাল ইন নেচার। তাহলে এখানে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কবির ব্যক্তিগত ফিলিংস আমরা দেখতে পাবো, আর দ্বিতীয় হচ্ছে প্রকৃতির একটা সুন্দর ব্যাখ্যা পাবো, এইগুলো কিন্তু রোমান্টিক পোয়েমের কিছু বৈশিষ্ট্য। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেখো, টাইপ অফ দি পোয়েম, যদি তোমাদের কখনো জিজ্ঞাসা করা হয় যে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইট, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ এ সনেট। আমি আগের দিনই যখন র্যাপিড রিডার আলোচনা করছিলাম, while I was discussing the rapid reader, I told you that sonnet is a poem of 14 lines. একটা সনেট কিন্তু 14 লাইনের কবিতা। There are mainly two types of sonnets, দু ধরনের মেনলি সনেট হয়, একটা হচ্ছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, আর একটা শেক্সপিরিয়ান সনেট। হ্যাঁ, তো এই যে কবিতাটা, দিস পোয়েম ইজ এ পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, এবং ইটালিয়ান সনেট যে 14 লাইন, সেটা দুটো ভাগে বিভক্ত, দেখতে পাচ্ছ তোমরা, আমি দুটো ভাগ করার চেষ্টা করেছি। এই দুটো ভাগ কি না, প্রথম যে 8 লাইন্স, ফার্স্ট 8 লাইন্স, এগুলোকে অক্টেভ বলা হয়, OCTAVE, অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স আর কল্ড সেস্টেট, SESTET, মনে রাখবে।
যে পেট্রোয়াকান সনেটের প্রথম 8টে লাইনকে অক্টেভ বলা হয় এবং লাস্টের 6টা লাইনকে সেস্টেট বলা হয়। এখানে আরেকটা কথা লেখা আছে দেখো, রাইম স্কিম দিয়ে লেখা আছে এ বি বি এ বি বি এ, আবার সেস্টেটের রাইম স্কিম লেখা আছে সিডি 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 বা সিডি ই সিডি। এগুলো কি আমি কবিতা আলোচনা করার সময় এটা ব্যাখ্যা করব। আরও কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য মেনলি দিচ্ছি, কখনো কখনো এমসিকিউতে পড়ে। মনে রাখবে দ্য টোন অফ দি পোয়েম ইজ লিরিক্যাল, দ্য মুড অফ দি পোয়েম ইজ ট্রাঙ্কুইল, অর্থাৎ একটা নীরবতার একটা এখানে ব্যাখ্যা পাবো। একটা মিটার ইউজ করা হয়েছে, মিটার কি না ছন্দ যে মিটারে লেখা হয়, রাইম যে মিটারে লেখা হয়। তো এই মিটার ব্যাপারটা এই মুহূর্তে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, শুধু এইটুকু জেনে রাখবে দ্যাট দ্য পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, দেখো থিম, কবিতার থিম কি, বিষয়বস্তু কি না অ্যাপ্রিসিয়েশন অফ দি ম্যাজেস্টিক বিউটি অফ দি লন্ডন সিটি। অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে প্রশংসা, অফ দি ম্যাজেস্টিক বিউটি, একটা 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 আড়ম্বরপূর্ণ সৌন্দর্যতা, একটা রাজকীয় সৌন্দর্যতা, তার একটা প্রশংসা করছেন। সে সৌন্দর্যতাটা কার না লন্ডন সিটির, অ্যাজ এ পার্ট অফ নেচার, যেটা আলটিমেটলি কবির মনে হচ্ছে কি এটা প্রকৃতির একটা অংশ। ঠিক আছে, তো এবার আমরা কবিতাটা আলোচনা করার চেষ্টা করব এবং সেখান থেকে আমি একদম শেষে তোমাদেরকে রাইম স্কিমটা ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, কবিতাটাকে আলোচনা করি, শেষে আমরা রাইম স্কিমটা আলোচনা করব। তো প্রথমে দেখো লেখা আছে, এই যে শুরু করছি তাহলে প্রথমে 8টে লাইন বলবো, তারপর আবার 6টা লাইন। তাহলে ফার্স্ট 8 লাইনস কি নাম, দেখো লেখা আছে বড় করে অক্টেভ। তাহলে অক্টেভে তিনি কি বলছেন আমরা দেখব। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবে। when you will be studying the poem you need to remember the background। তাহলে কি মনে রাখবে, যে কবি মনে করো যাচ্ছেন, দ্য পোয়েট ইজ পাসিং দি ওয়েস্টমিনস্টার ব্রিজ in the very early morning, there was bright sunshine, একটা সুন্দর উজ্জ্বল সূর্যের কিরণ পড়ছে। তো কবি যখন পেরোচ্ছেন হঠাৎ করে দ্য বিউটি অফ দি লন্ডন সিটি অ্যাট্রাক্টেড হিম, বা হি ওয়াজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দি বিউটি অফ দি লন্ডন সিটি, এবং দ্য মোমেন্ট হি ফেল্ট আ কাইন্ড অফ আর্জ, যেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে এই সৌন্দর্যতা উপভোগ না করে এগোনো যাবে না, হি স্টুড দেয়ার ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য দাঁড়ালেন। হি এনজয়েড দি মোমেন্ট ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট, তার অন্তরের মানে মন থেকে একদম গভীরভাবে তিনি প্রাকৃতিক সেই সৌন্দর্যতাটা উপভোগ করার চেষ্টা করলেন। এবং আমরা আজকে যে কবিতাটা পড়ছি, দিস ইজ দি রিফ্লেকশন অফ হিজ প্যাশনেট এনজয়মেন্ট। তাহলে তিনি যে আবেগপূর্ণ উপভোগটা করেছিলেন তারই কিন্তু একটা প্রতিফলন আমরা কবিতাতে পাবো। তো কবিতাতে তিনি কি বলছেন আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম লাইন দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, প্রকৃতির এর থেকে সুন্দর আর কিছু তুলে ধরার নেই। মনে করো প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যতা ডিসপ্লে করে বেড়ায় বা তুলে ধরে মানুষের কাছে। তো কবি যেহেতু একজন প্রাকৃতিক মানে বলতে পারো প্রকৃতির পূজারী, তাহলে তিনি হি হ্যাজ এনজয়েড ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ন্যাচারাল বিউটি, তিনি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করেছেন। করার পর যখন তিনি কম্পেয়ার করছেন, when is comparing the other natural beauties with this beauty, তিনি একটা কনক্লুশনে আসছেন। কনক্লুশন বলতে তিনি একটা সিদ্ধান্তে আসছেন এবং বলছেন যে বাকিগুলোর সাথে এটাকে যদি তুলনা করি, দিস ইজ দ্য বেস্ট ভিউ অফ দি আর্থ, দিস ইজ দ্য বেস্ট সিনারিও অফ দি আর্থ। এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর বোধহয় পৃথিবীর আর কোনো সৌন্দর্যতা আমি উপভোগ করিনি। তাই প্রথম লাইনেই তিনি যেন একটু এক্সাজারেট করছেন, একটু বাড়িয়েই বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর চেয়ে বেশি সৌন্দর্যতা তুলে ধরার বোধহয় আর কিছু নেই। তাহলে আর্থ হ্যাজ নট এনিথিং, আর কিছুই নেই, টু শো তুলে ধরার, মোর ফেয়ার এর থেকে সুন্দর। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, আমরা ডাল মানে কি জানি, বোকা। এখানে ডাল মানে অসংবেদনশীল, ইনসেনসিটিভ। সেনসিটিভ মানুষ কারা, যারা খুব সহজেই যে কোনো জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে।
তাহলে তিনি বলছেন যে তারা যারা পাস বাই করে যাবে, পেরিয়ে যাবে, তাহলে দেখো তিনি যখন ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে তিনি যখন পেরোচ্ছিলেন, হি ওয়াজ নট দ্য অনলি ওয়ান, তিনি একমাত্র ছিলেন না, দেয়ার ওয়্যার মেনি আদার পিপল হু আর পাসিং অ্যাট দি সেম টাইম। যেখানে তিনি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন সৌন্দর্যতা উপভোগ করার জন্য, মেনি পিপল সিম্পলি ওয়াকড অ্যাওয়ে, তারা পালিয়ে চলে গিয়েছিল, উইদাউট স্টপিং দেয়ার, উইদাউট এনজয়িং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং দি বিউটি অফ দি লন্ডন সিটি। তাহলে তিনি সেই সমস্ত মানুষগুলোকে যেন ক্রিটিসাইজ করছেন, সমালোচনা করে বলছেন যে যারা এই সৌন্দর্যতাটা, এই সুন্দর প্রাকৃতিক কি বলবো বিউটি অফ দি নেচার, এটাকে উপভোগ না করে যারা পেরিয়ে যাচ্ছে, তাহলে দোজ হু আর পাসিং বাই দি সাইট উইদাউট স্টপিং অ্যান্ড এনজয়িং ইট, দে আর ডাল অফ সোল, তারা মনের দিক থেকে তারা কিন্তু অসংবেদনশীল। তাহলে তাদের মনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সংবেদনা হয় না, দে আর সো ইনসেনসিটিভ। তাহলে এখানে আরও একটা জিনিস কবি মিন করছেন কি, যে তিনি কিন্তু সেই মানুষদের ক্যাটাগরিতে পড়েন না যারা অসংবেদনশীল বা যারা ডাল অফ সোল, কারণ হি স্টপড দেয়ার অ্যান্ড এনজয়েড দি বিউটি অফ দি নেচার ফর এ ওয়াইল, এ সাইট। এবং তিনি আরও গভীরভাবে ফোকাস করছেন যে এই যে দৃশ্যটা, এ সাইট সো টাচিং, এতটাই হৃদয়স্পর্শী, টাচিং, টাচেস দি হার্ট, তাহলে এতটাই হৃদয়স্পর্শী ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে আড়ম্বরে পরিপূর্ণ, তাহলে এটা কোনো অর্ডিনারি সাইট ছিল না। তাহলে অ্যাকর্ডিং টু দি পোয়েট, ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি সাইট, ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি বিউটি অফ নেচার, রাদার ইট ওয়াজ ম্যাজেস্টি, ইট ওয়াজ ফুল অফ ম্যাজেস্টিক, একটা যেন রয়্যালটি ছিল, একটা যেন বলতে পারো যে একটা আড়ম্বরের সাথে একটা জাঁকজমকপূর্ণ একটা যেন মানে চারিদিক একটা আলাদাই রোশনাই ছিল। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কবি, দ্য পোয়েট ওয়াজ সো স্পেল বাউন্ড, আমি এই শব্দটা আগেও ব্যবহার করেছি, দ্য পোয়েট ওয়াজ স্পেল বাউন্ড অ্যাট দি চার্মিং বিউটি অফ দি লন্ডন সিটি ইন দি আর্লি মর্নিং সানলাইট। তাই তার কাছে এই সাইটটা ছিল কি ভীষণ পরিমাণে হার্ট টাচিং। দ্য সিটি নাও, তিনি ব্যাখ্যা করছেন সিটি বলতে কোন সিটির কথা বলছে, দি লন্ডন সিটি। নাও ডথ, ডথ বলতে এটা একটা শব্দের আদ্য রূপ, আগে এই শব্দটা ব্যবহার করা হতো, এখন এটা নেই, হ্যাঁ, ইট ইজ নাও অবসলিট। তো মনে রাখবে ডথ বলতে ডাজ, DOES। তাহলে দ্য সিটি নাও ডথ লাইক এ গভর্নমেন্ট ওয়্যার, এখানে গ্রামাটিক্যাল একটা ইনভার্সন করা আছে, অর্থাৎ গ্রামারের মানে যেভাবে ব্যাখ্যা গ্রামাটিক্যালি যেভাবে সব বাক্যটা হওয়া উচিত, দ্য সেন্টেন্স ইজ নট গিভেন অ্যাকর্ডিংলি অ্যাজ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে বলছে দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, তাহলে শহরটা, ডথ মানে ডাজ আর ওয়্যারটা হচ্ছে ভার, তাহলে ওয়্যার্স, মনে করো দ্য সিটি ওয়্যার্স লাইক এ গার্মেন্ট, তাহলে শহরটা পরিধান করে আছে, শহরটা পরিধান করে আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। দের ইজ এ ফিগার অফ স্পিচ, আমি ফিগার অফ স্পিচটা একটু লিখে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দিস ইজ কল্ড পার্সোনিফিকেশন, মনে রাখবে পার্সোনিফিকেশন বলে একটা টার্ম রয়েছে, দের ইজ এ টার্ম কল্ড পার্সোনিফিকেশন, মানে মনুষ্যরূপ দান করা। দেখো আমি যদি বলি সিটিটা বস্ত্রের মতো পরিধান করা আছে, এটা তখনই সম্ভব যদি আমি তাকে মানুষের সাথে তুলনা করি, তাহলে ইট ইজ অনলি পসিবল ইফ আই কম্পেয়ার দি সিটি উইথ এ হিউম্যান বিং। ওকে, তাহলে পার্সোনিফাই করা হচ্ছে কাকে, সিটিটাকে। এখানে শুধু সিটি না, আরও অনেক কিছুকে পার্সোনিফাই করা হচ্ছে। আমি তোমাদের কাছে এটা জানতে চাইবো যে কোন কোনগুলো কে পার্সোনিফাই করা হচ্ছে, তোমরা জানিও। তো আপাতত দেখো সিটিটাকে কিন্তু পার্সোনিফাই করা হচ্ছে। তাহলে বাক্যটা কি বলছে, দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, তাহলে শহরটা পরিধান করে আছে একটা পোশাকের মতো।
তাহলে পোশাকটা কীরকম? না পোশাকটা একটা জাঁকজমকপূর্ণ পোশাক, দ্য বিউটি অফ দি মর্নিং। আর পোশাকটা কি? না শহরের সৌন্দর্যতাটা। তাহলে দেখো বোঝার চেষ্টা করো, তাহলে এখানে গার্মেন্ট কোনটা? হুইচ ইজ দ্য গার্মেন্ট অফ দি সিটি? দ্য বিউটি অফ দি মর্নিং। সকালের যে সৌন্দর্যতাটা সেটাই শহরের পোশাক। তাহলে কবি কল্পনা করছেন যে শহরটা দাঁড়িয়ে আছে এবং তার পোশাক হচ্ছে সকালের সৌন্দর্যতা। তাহলে সকালের সৌন্দর্যতাটাকে সে পরিধান করে আছে এবং সকালের সেই সৌন্দর্যতাটা কেমন? না ফুল অফ ম্যাজেস্টি। আরও দুটো শব্দ দেওয়া আছে, সাইলেন্ট, চারিদিক নীরব। কেন? বলছে যদিও দো ইট ওয়াজ আ বিজি সিটি, বাট অ্যাজ ইট ওয়াজ আর্লি ইন দি মর্নিং, নো অ্যাক্টিভিটি অফ দি ডে ওয়াজ স্টার্টেড। তাহলে যেহেতু এটা একটা আর্লি মর্নিংয়ের সিনারিও, তাই সেখানে কোনো রকম অ্যাক্টিভিটি অফ দি ডে শুরু হয়নি, তেমনভাবে কোনো যান চলাচল হয়নি, তেমনভাবে জাহাজের সেইভাবে চলাচল হয়নি, বা কোনো রকমভাবে মনে করো যে ফ্যাক্টরিজগুলো সেগুলোও কিন্তু তখনও পর্যন্ত অপারেট করেনি। তাই দ্য হোল প্লেস ওয়াজ স্টিমিং উইথ সাইলেন্স। তাহলে চারিদিকটা নীরব ছিল, শান্ত ছিল। অ্যান্ড বেয়ার, বেয়ার মানে হচ্ছে ভীষণ পরিমাণে ট্রান্সপারেন্ট, চারিদিক একদম ক্লিয়ারলি ভিজিবল, চারিদিক একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে। এবং কি দেখা যাচ্ছিল চারিদিক পরিষ্কারভাবে? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। তাহলে ওই যে ব্রিজ থেকে যেমন নদী বা তার চারপাশটা দেখা যাচ্ছে, সেখানে আর কি কি দেখতে পাচ্ছেন কবি তার একটা তিনি কিন্তু ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন কিছু উদাহরণের সাথে। কি কি দেখতে পাচ্ছেন? হি ক্যান সি শিপস, জাহাজ দাঁড়িয়ে আছে নদীতে, টাওয়ার্স, বড় বড় যে টাওয়ারগুলো, ডোমস মানে গম্বুজ, গম্বুজ বলতে কোনো বাড়ির বা কোনো রকম আর্কিটেকচারাল যে স্থাপত্যের ওপর যখন সেমি সার্কুলার অর্থাৎ অর্ধ গোলাকার, হ্যাঁ অর্ধ গোলাকার একটা যখন শেপ কোনো বিল্ডিংয়ের ওপর থাকে তাকে ডোমস বলা হয়। যেমন বিভিন্ন চার্চে দেখতে পারো, মসজিদে দেখতে পারো, বিভিন্ন মিউজিয়ামে থাকে। থিয়েটার মানে হচ্ছে যেখানে যাত্রাপালা হয়। অ্যান্ড টেম্পলস বলতে মেনলি এখানে চার্চের কথা বলছে, কারণ লন্ডন সেখানে মোস্টলি পিপল আর ক্রিশ্চান, তাই চার্চের কথা বলছে। তাহলে তিনি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে সুন্দর যখন পরিষ্কার আলোতে সব কিছু দেখা যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন কি শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস অর্থাৎ চার্চেস সেখানে রয়েছে। ওপেন আনটু দি ফিল্ডস অ্যান্ড টু দি স্কাই, যেগুলো দাঁড়িয়ে রয়েছে কোথায়? না ফিল্ডস, মাটিতে দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলো যেন উন্মুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ উন্মুক্ত হয়ে রয়েছে কোথায়? আকাশের পানে। অর্থাৎ এখানে যেটা বলছে যে একদম মাটি থেকে আকাশ পর্যন্ত চারিদিক এতটাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যেন মনে হচ্ছে যে এগুলো একদম উন্মুক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। কোনগুলো? এই আর্কিটেকচারাল বিল্ডিংগুলো বা ডিজাইনগুলো, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস বা চার্চেস, এগুলো দাঁড়িয়ে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত যে প্রাকৃতিক পরিবেশ যেমন উজ্জ্বল ছিল তেমন চকচক করছিল। শুধুমাত্র যে উজ্জ্বল না, দে ওয়্যার গ্লিটারিং, চকচক করছিল ইন দি স্মোকলেস এয়ার। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে, দ্য এয়ার ইট ওয়াজ স্মোকলেস। তাহলে এয়ারটা কেমন ছিল? ইট ওয়াজ স্মোকলেস, ধোঁয়া নেই। কেন? আমি এখন কিছুক্ষণ আগেই বললাম যে সেইভাবে ভেহিকেল স্টার্ট হয়নি, যানবাহন তখনও পর্যন্ত স্টার্ট হয়নি। নিদার দি ফ্যাক্টরিজ বিগেন টু অপারেট, ফ্যাক্টরিজও যেহেতু অপারেট করেনি, শুরু হয়নি, বিকজ ইট ওয়াজ আর্লি ইন দি মর্নিং। তাই একাধারে যেমন চারিদিক নীরব ছিল, অন্যদিকে দ্য এয়ার ওয়াজ স্মোকলেস, এবং তার জন্যই সূর্যালোকটা এতটা ব্রাইটলি চারিদিক মানে মানে কি বলবো, এতটা ভিজিবল করতে পারছিল। আচ্ছা আমি যে পার্সনিফিকেশনের কথা বলছিলাম, একদম প্রথমেই যদি দেখো পৃথিবী, আর্থ, এই পৃথিবী কিন্তু পৃথিবীও তো একটা জড় বস্তু বলতে গেলে, সেও তো মানুষ নয়, কিন্তু বলছে পৃথিবী তুলে ধরছে। তাহলে এখানে আর্থ ইট হ্যাজ বিন পার্সনিফাইড। আবার যদি বলি সিটি, আমরা দেখেছি হয়েছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এগুলোও পার্সনিফাই করা হয়েছে, কারণ বলছে এগুলো দাঁড়িয়ে আছে। লাই, এখানে লাই মানে কিন্তু ঘুমিয়ে থাকা নয়, এখানে লাই মানে দাঁড়িয়ে থাকা। তো এগুলোও পার্সনিফাই করা হয়েছে। এবং এর পরে যখন আমরা মানে শেষ স্টেটে যাব, সেখানে দেখবো আরও কিছু কিছু দের আর সাম আদার অবজেক্টস
হুইচ আর অলসো পার্সনিফাইড। আমি ওয়ার্ড নোটসগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা ওয়ার্ড নোটসগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু দেখে নাও, আমি থার্ড ব্র্যাকেটসে লেখার চেষ্টা করেছি। দেখো বলছে শিপস, টাওয়ার্স, থিয়েটার্স, টেম্পলস ডট ডট বলে যে লাইনটা ছিল, এই লাইনে বলছে ইন দিস লাইন, দ্য সিক্স লাইন অফ দি পোয়েম, দের ইজ এ স্ট্রং রেফারেন্স টু দি আর্কিটেকচার্স। আর্কিটেকচার মানে স্থাপত্য, বিল্ডিং। এখানে কিছু রেফারেন্স রয়েছে। কীরকম আর্কিটেকচারে? লাইক দি টাওয়ার অফ লন্ডন, লন্ডন টাওয়ার, সেন্ট পলস ক্যাথেড্রাল, সেন্ট পলের চার্চ। তাহলে এইরকম কিছু কিছু আর্কিটেকচারাল বিল্ডিং যেগুলো ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখা যায়, তার কিন্তু একটা ব্যাখ্যা বা একটা একটা কিন্তু রেফারেন্স এখানে আমরা পাই। ওকে, নাও লেটস রিড দিস sestet. This is the final paragraph, this is the final stanza we have to read, and there are 6 lines. এখানে 6টা লাইন রয়েছে। দেখো, never did the sun more beautifully steep. স্টিপ মানে মানে উল্লম্বভাবে, ভার্টিক্যালি উল্লম্বভাবে, খাড়াভাবে। বলছে সূর্য কোনোদিনই এর আগে এত সুন্দরভাবে কিরণ দেয়নি। কবি এটা মনে করছেন। তাহলে সূর্য কিরণ দেয়নি, তাহলে সূর্য, দ্য সান ইজ হিয়ার অলসো পার্সনিফাইড। তাহলে সূর্য কিরণ দেয়নি এত সুন্দরভাবে। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, মনে রাখবে, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার মানে এখানে মর্নিংয়ের কথা বলছে। বলছে সূর্য এর আগে কখনোই সকালে এত সুন্দরভাবে কিরণ দেয়নি। সো দিস ইজ ফর দি ফার্স্ট টাইম দ্যাট দ্য পোয়েট ইজ এক্সপিরিয়েন্সিং সাচ আ ব্রাইট অ্যান্ড গর্জাস সানলাইট অন দি সিটি অফ লন্ডন। ঠিক আছে, তাহলে লন্ডন সিটিতে কবি এই প্রথম এত সুন্দর সূর্যালোক, এত ক্লিয়ার এবং ব্রাইট সানলাইট তিনি কিন্তু উপলব্ধি করছেন, অ্যাকর্ডিং টু দি পোয়েট। এবং সেই সূর্যালোকটা কোন জিনিসগুলোকে আলোকিত করছে? দি সানলাইট, দি সানরেজ আর ইলিউমিনেটিং। সেগুলো কোনগুলোকে ইলিউমিনেট করছে বা কোনগুলোকে ভিজিবল করে তুলছে? দ্য ভ্যালি, অর্থাৎ ওই দূরের যে একটা ভ্যালি রয়েছে, উপত্যকা, রক, পাহাড়, অর হিল, ছোট ছোট টিলা। তাহলে চারপাশে যে রকস, হিলস বা ভ্যালি রয়েছে, সেগুলোকেও কিন্তু স্পষ্টভাবে আলোকিত করে তুলছে এই সূর্যালোক। নেভার স আই, এটাও কিন্তু গ্রামাটিক্যাল একটা এরার। অ্যাকর্ডিং টু দি স্টুডেন্টদের কাছে মনে হতে পারে দিস ইজ এ গ্রামাটিক্যাল এরার, কিন্তু না, এটা একটা পোয়েটিক, কি বলবো এটাকে, এটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। পোয়েটিক লাইসেন্স বলা হয়, অর্থাৎ কবিদের এই লাইসেন্সটা থাকে যে তারা তাদের কবিতাতে তাদের মতো করে কিছু চেঞ্জেস করতে পারে। ঠিক আছে, এটাকে পোয়েটিক লাইসেন্স বলা হয়। তো দেখতে পাচ্ছ, নেভার স আই, আমি দেখিনি কখনো। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। এ কাম সো ডিপ, তাহলে এখানে দুটো জিনিসের উপর কিন্তু কবি গুরুত্ব দিচ্ছেন। দ্য পোয়েট ইজ গিভিং ইম্পর্টেন্স টু টু ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। একটা হচ্ছে কামনেস, চারিদিক একটা সাইলেন্ট, একটা নীরবতা রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দি ব্রাইট ভিজিবিলিটি ফর দি সান সাইন। তাহলে সূর্যের আলোকের জন্য যে চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে নীরবতা। তাহলে ব্রাইট সাইট অ্যান্ড কাম অ্যাটমসফিয়ার, এই দুটোকে তিনি কিন্তু মেইনলি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন বারে বারে। তাহলে আমি কখনোই এর আগে দেখিনি, এর আগে উপভোগ করিনি এ কাম সো ডিপ, এত গভীর নিস্তব্ধতা। দ্য রিভার গ্লাইডেথ, নদী বয়ে চলেছে। গ্লাইড করা মানে হচ্ছে ফ্লোজ। দ্য রিভার গ্লাইডেথ, নদী বয়ে চলেছে। অ্যাট ইজ ওন সুইট উইল, আপন মনে নদী বয়ে চলেছে। তাহলে নদীর কোনো তাড়াহুড়ো নেই, নদীও সৌন্দর্যতা উপভোগ করার জন্য বা নদীও প্রাকৃতিক পরিবেশটাতে এতটাই মুগ্ধ। দ্য রিভার ইজ সো charmed at the beauty of the London city in the early morning sunlight that the river doesn't have any hurry, কোনো তাড়াহুড়ো নেই। দ্য রিভার ইজ ফ্লোয়িং অ্যাকর্ডিং টু হার ওন সুইট উইল, নিজের মনে, আপন মনে ধীরে ধীরে বইছে। হ্যাঁ, ডিয়ার গড, ভগবানকে তিনি অ্যাকচুয়ালি তিনি ভগবানকে ধন্যবাদ জানাতে চাইছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইছেন। কেন? বলছে ডিয়ার গড, এখানে দুটো কারণে ভগবানের উল্লেখ রয়েছে। দেয়ার আর দি গড হ্যাজ বিন মেনশন, দ্য গড হ্যাজ বিন অ্যাড্রেসড, অ্যান্ড দেয়ার আর টু
different angles why the poet has invoked God. কবি কেন ইনভোক করছেন গডকে, দুটো কারণ আমি এখান থেকে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। বলছে ডিয়ার গড, প্রিয় ভগবান, দ্য হাউসেস সিম অ্যাসলিপ। বলছে বাড়িগুলো ঘুমিয়ে আছে। বাড়ি কি ঘুমোতে পারে? না, বাড়ির মানুষেরা ঘুমিয়ে আছে। এটা কবির কাছে আশীর্বাদ না অভিশাপ? ডেফিনেটলি ইটস এ বুন। কারণ যেহেতু মানুষেরা ঘুমিয়ে আছে তাই দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ সো কাম, দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ সো সাইলেন্ট, বিকজ দ্য পিপল আর স্টিল স্লিপিং। আবার তিনি তাহলে একদিকে যেমন মানে ভগবানকে কৃতজ্ঞতা জানাচ্ছেন যে মানুষেরা ঘুমিয়ে রয়েছে, তাই আজকে আমি এই এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার সুযোগ পেলাম। অন দ্য সেম ওয়ে এখান থেকে একটা 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 তিনি যেন অনুতাপও করছেন যে দ্য পিপল হু আর স্টিল স্লিপিং, দে আর ডিভয়েড অফ এনজয়িং সাচ অ্যান এক্সকুইজাইট বিউটি অফ নেচার। তাহলে যে মানুষগুলো ঘুমিয়ে রয়েছে তারা কিন্তু বঞ্চিত হলো, দে আর ডিপ্রাইভড, তারা বঞ্চিত হলো এইরকম সৌন্দর্যতা উপভোগ করার হাত থেকে। অ্যান্ড অল দি মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট বলতে লন্ডন সিটির কথা বলছে। হার্ট আমাদের কি কাজে লাগে? হার্ট কি করে? বডিটাকে বাঁচিয়ে রাখে। বডিটাকে কি করে? আমরা বেঁচে আছি ততক্ষণ যতক্ষণ দ্য হার্ট ইজ ভাইব্রেটিং, টিল দ্য হার্ট ইজ রেসপন্ডিং। তাহলে এখানে হার্ট মানে কোনটা? লন্ডন সিটিটাকে এখানে হার্টের সাথে তুলনা করা হচ্ছে। কার হার্ট? না, লন্ডন সিটি অ্যাজ দি হার্ট অফ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের হার্ট যেটা হচ্ছে লন্ডন সিটি, যেটা সবসময় একটা ভাইব্রেন্ট মোডে থাকে, সবসময় একটা কর্মব্যস্ততার মধ্যে থাকে, সেটাও এখন নিশ্চুপভাবে ঘুমোচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, যে চারিদিকে মানুষ ঘুমোচ্ছে, পুরো শহরটা ঘুমিয়ে আছে, অর্থাৎ শহরের কোনো কার্যকলাপ, যানবাহন, কোনো কলকারখানা কিছুই চালু হয়নি, এটা কবির কাছে একটা কিন্তু বুন। ইটস এ ব্লেসিং টু দি পোয়েট, অ্যান্ড ইট ইজ অনলি বিকজ অফ অল দিস দ্যাট দ্য পোয়েট ইজ এবল টু এনজয় such an ecstatic beauty of nature, full of calmness, full of grandeur. তাহলে আশা করি বোঝা গেছে যে কবি এতটাই মানে কি বলবো, দ্য পোয়েট ওয়াজ সো প্যাশনেটলি ড্রন টু দি বিউটি অফ দি লন্ডন সিটি, যে তিনি বাধ্য হয়েছিলেন এই কবিতাটাকে কম্পোজ করতে এবং বাকিদেরকে বলতে যে হাউ হি ফিলস অ্যাট দি সাইট অফ দি লন্ডন সিটি। তো মোটামুটি আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এখানে দেখো, এখানেও তোমাদের যে লাইনগুলো তার ওয়ার্ডের মানেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে দুটো জিনিস বুঝবে, একটা হচ্ছে ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু দি মর্নিং। আমি বলেইছি ফার্স্ট স্প্লেন্ডার যে টার্মটা রয়েছে, ফ্রেজটা, এটার মানে হচ্ছে মর্নিং, অ্যান্ড মাইটি হার্ট এটার মানে হচ্ছে লন্ডন সিটি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে ব্যাখ্যা করব, দিয়ে আমি কমপ্লিট করব, সেটা হচ্ছে রাইম স্কিমটা একটু বলে নিই তোমাদের। লেট মি টেল ইউ ব্রিফলি অ্যাবাউট দি রাইম স্কিম। তো রাইম স্কিমটা একটু দেখাও, রাইম স্কিমটা কি বলছে। দেখো কি বলছে। রাইম স্কিম বলতে কিভাবে নির্ণয় করবো আমি বললাম না তোমাদের, রাইম স্কিমটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি রাইম স্কিমটা একটু লিখে ধরার চেষ্টা করছি। যে অক্টেভের রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ এ বি বি এ। মনে করো এটা হচ্ছে অক্টেভের রাইম স্কিম। তো এটা কিভাবে আসছে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো রাইম স্কিম ইজ মেনলি ডিটারমাইন্ড বাই দি লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন। তাহলে প্রত্যেকটা যে লাস্ট ওয়ার্ড সেটাকে আমরা একটু আন্ডারলাইন করে নেব। দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা লাস্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে নিয়েছি। এবার এর যে উচ্চারণ ভঙ্গি, স্পেলিং মেথড, ফেয়ার, এই যে ফেয়ার, এটা প্রথম, এই ওয়ার্ডটার এই যে উচ্চারণটা এটা প্রথম শুরু করছি, তাই ফেয়ারটাকে আমি পাশে লিখলাম এ, মনে রাখবে। তাহলে ফেয়ারটার ক্ষেত্রে পাশে লিখলাম এ। এবার দেখো দেখি এই ফেয়ারের মতো করে এই ধরনের শব্দ, এই ধরনের উচ্চারণ ভঙ্গি
কোন কোন শব্দতে রয়েছে একটু দেখো তো। ফেয়ারের সাথে কি আমি বলতে পারি ওয়ার? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি। তাহলে ওয়ার। আবার দেখো বেয়ার, ফেয়ার, ওয়ার, বেয়ার বলতে পারি। আবার একই রকমভাবে দেখো লেখা আছে একদম শেষে দেখতে পাচ্ছ এয়ার। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এই এতগুলো কিন্তু একই রকম শব্দের উচ্চারণ দেখতে পেলাম। দ্য সিমিলার কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ভঙ্গি। আবার আমরা পরেরটাই চলে যাই। তাহলে বাই, বাই, এই বাইটাকে আমি যেহেতু ফেয়ারের সাথে একই রকমভাবে উচ্চারণ হচ্ছে না, তাই এটাকে আমি বি লিখব। এটাকে আমি বি লিখলাম, মনে করো এটা বি। এবার বায়ের মতো করে যদি আমরা উচ্চারণ করি, দেখো যদি ওই ম্যাজেস্টি, এটা আমি পরে আসছি, দেখো লাইন নাম্বার 6 লাই আছে, লাই, বি লিখতে পারি। আবার দেখো স্কাই আছে, বি লিখতে পারি। এবার এখানে উচ্চারণ ভঙ্গিটা থার্ড লাইনে যদিও একটু আলাদা, দো দ্য প্রোনাউন্সিয়েশন ইজ এ লিটল ডিফারেন্ট, কিন্তু বাই, ম্যাজেস্টি উচ্চারণ না হলেও স্পেলিংটা একটু একই রকম, তাই এটাকে আমি বি ধরবো। তাহলে এইবার দেখো দেখি, যদি এটাকে আমি বি ধরি, তাহলে এবার দেখো দেখি এ বি বি এ বি বি এ, এটা মিলছে কিনা। এ বি বি এ বি বি এ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা রাইম স্কিম ডিটারমাইন করব। তো এইটা গেল অক্টেভের রাইম স্কিম, মনে রাখবে দিস ইজ দ্য রাইম স্কিম অফ দি অক্টেভ। তাহলে ফেয়ার, ওয়ার, বেয়ার, এয়ার। বাই, ম্যাজিস্ট্রিটা একটু অন্য ধরনের, কিন্তু এটাকে বি বলেই ধরবো। তাহলে বাই, লাই, স্কাই। তাহলে মনে রাখবে এইভাবে কিন্তু আমরা রাইম স্কিম ডিটারমাইন করব। এবার এ বি যেহেতু হলো, তাহলে আমাদের মনে রাখতে হবে ফেয়ার আর বাই এই ধরনের উচ্চারণ হয়েছে। এবার আমরা একটু শেষ স্টেটে যাই। দেখো শেষ স্টেটটা যদি দেখো, শেষ স্টেটে কী রয়েছে বলেছিলাম, আমি আগে রাইম স্কিমটা লিখে নিই। শেষ স্টেটে রয়েছে কি সি ডি সি ডি সি ডি, অর্থাৎ তোমরা মনে রাখতে পারো সিডি সিডি সিডি। হ্যাঁ, তিনটে সিডি আছে। কিভাবে দেখবো, আমি আগে লাস্টের ওয়ার্ডগুলোকে তাহলে আন্ডারলাইন করে নিই। স্টিপ, হিল, ডিপ, উইল, অ্যাসলিপ, স্টিল, দেখতে পাচ্ছ। তাহলে আমরা এ বিতে কী ধরনের প্রোনাউন্সিয়েশন পেয়েছিলাম, ফেয়ার। এখানে ফেয়ার জাতীয় কিছু আছে না, নেই। তারপরে পেয়েছিলাম বাই, বাই জাতীয় কিছু আছে। তাহলে এ আর বি এর উচ্চারণ একই রকম, সিমিলার কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন পাচ্ছি না। তাহলে এ বি এর পর অ্যালফাবেটিক্যালি আমরা কি পাবো, তাহলে স্টিপ, এটাকে আমি সি বলে লিখে দিলাম, সি। এবার দেখো তো স্টিপের মতো আর কি রয়েছে, স্টিপের পর দেখো 3 নম্বর লাইনে রয়েছে ডিপ, তাহলে এটাও সি হবে। আবার আমি যদি পরে চলে যাই, লাইন নাম্বার 13 নম্বর লাইনে অ্যাসলিপ, তাহলে এটাও সি। আবার দেখো স্টিপ আর হিল এই দুটো আবার উচ্চারণ আলাদা, তাহলে অ্যালফাবেটিক্যালি সি এর পর কি আসে, ডি কামস আফটার সি। তাহলে হিলকে যদি আমি ডি ধরি, তাহলে হিল, তারপরে দেখো আবার উইল, এটাও ডি হচ্ছে। সিমিলারলি স্টিল, এটাও ডি হচ্ছে। তাহলে তোমাদের মনে রাখার জন্য আমি এতটা ব্যাখ্যা করে দিলাম যে কিভাবে অক্টেভ এবং সেস্টেট এদের রাইম স্কিম কিভাবে ডিটারমাইন করা যায়। তাহলে তোমরা সিম্পলি মনে রাখবে যে এদের রাইম স্কিম কি হলো না, অক্টেভের রাইম স্কিম এ বি বি এ অ্যান্ড দি রাইম স্কিম অফ দি সেস্টেট ইজ সিডি সিডি সিডি। I hope you understand and I hope that you have got the meaning of the poem also. Thank you so much.